যৌক্তিক অযৌক্তিক নানা ইস্যুতে আন্দোলনে উস্কানি দিয়ে ছাত্র ও নাগরিকদের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রনেতারা। এই অবস্থায় শিক্ষার্থী সহ সবাইকে ধৈর্য ধরে জনভোগান্তি এড়িয়ে যৌক্তিক ও বাস্তবসম্মত দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তাদের আশঙ্কা, একের পর এক আন্দোলন সামাল দিতে গিয়ে অন্তর্বর্তী সরকার সংস্কার সহ তাদের প্রধান লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারে। রিপোর্ট আদ্দিন সজীবের। কখনো ছাত্র, কখনো শিক্ষক, কখনো শ্রমিক, কখনো বা বঞ্চিতদের ব্যানারে আন্দোলনে থমকে যায় রাজধানীর পথঘাট। লোকে বলে এ যেন দাবি আদায়ের শহর ঢাকা। চরম ভোগান্তিতে রাজধানীর মানুষ। এই তো কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছেন তিতুমিরের শিক্ষার্থীরা। বলা নেই কওয়া নেই, কখনো কলেজের সামনে, কখনো মহাখালীর ব্যস্ত সড়ক ও রেলপথ অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়ছেন পথে নামা লাখো মানুষ। ক্যাম্পাস কেন্দ্রিক যে কোনো আন্দোলনের প্রশাসনিক ভবনে তালা মারা, ক্যাম্পাসের ভিতর মিছিল করা, ক্যাম্পাসের ভিতর অনশন করা, এগুলাই হয়ে থাকে। কিন্তু সেই অনশনটা তো হচ্ছে রাস্তায় গিয়ে রাস্তা বন্ধ করা হয় না কখনো। কিন্তু তিতুমির কলেজে তাদেরকে উস্কানি দিয়ে এমন কিছু করা হচ্ছে। 7 কলেজের ইস্যুটা উপদেষ্টা সহ বসে একটা সমাধানের কথা বলেছেন। এটা যৌক্তিক কি অযৌক্তিক আমি বিবেচনা করলাম না, আমি দিয়ে দিলাম তারা যেটা চাচ্ছে। তখন কি হবে, একটা ব্যাড প্রেসিডেন্স ক্রিয়েট হবে এবং ঢাকায় অন্যান্য আরও কিছু কলেজ আছে তারা হচ্ছে তখন বিশ্ববিদ্যালয় দাবি করা শুরু করবে এবং ইভেনচুয়ালি পুরো দেশে যে সমস্ত এই ধরনের কলেজ আছে, বিখ্যাত কলেজ কারমাইকেল, বিএল কলেজ, বিএম কলেজ, এই ধরনের কলেজগুলো থেকে একই দাবি উঠতে থাকবে। একটা টোটাল কেওটিক সিচুয়েশন তৈরি হবে, যেটা আসলে আমাদের কারোর জন্যই ভালো হবে না। সময়ে অসময়ে যৌক্তিক অযৌক্তিক নানা দাবি দাওয়া নিয়ে সড়ক আটকে দেওয়ার ঘটনা গেল 5 আগস্টের পর থেকে প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের নায়করা বলছেন অন্তর্বর্তী সরকারকে গত 6 মাসে সদেরেক আন্দোলন সামলাতে হয়েছে। তাদের আশঙ্কা, ডক্টর ইউনূসের সরকারের উপর দেশের মানুষের যে বিপুল প্রত্যাশা তা পূরণে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এসব দাবি দেওয়ার আন্দোলন। কিছু দাবি আছে যৌক্তিক, কিছু দাবি অযৌক্তিক। এগুলো যাচাই বাছাই করার জন্য যে ধরনের সরকার হওয়া দরকার, এটা সেই ধরনের সরকার না। ফলে আমি মনে করি যে এখন কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামা উচিত না, কারণ এই সরকারের আসলে মনোযোগটা নষ্ট হচ্ছে এইগুলো সামাল দিতে গিয়ে। ছাত্রদেরকে কেন্দ্র করে যদি হচ্ছে এই দেশের মানুষ এভাবে ঐক্যবদ্ধ থাকে, তাহলে ভারতীয় যেই এজেন্ডা, বাংলাদেশের যে প্রভাব বিস্তার, সেটা সম্ভব না। এই জায়গা থেকে একতাটাকে নষ্ট করে মানুষকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। জুলাই বিপ্লবের পর দেশকে নতুন করে গড়ে তোলার যে সুযোগ এসেছে, হেলায় তা যেন নষ্ট না হয়, সেজন্য সবাইকে ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থ ত্যাগ করে দেশের কথা ভেবে কাজ করার আহ্বান জুলাই অভ্যুত্থানের নায়কদের। সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলে জনমনে আতঙ্ক, অনিশ্চয়তা দেখা দেবে, যার সুযোগ নেবে পতিত স্বৈরাচার, এমন আশঙ্কা বিএনপি নেতাদের। দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে অন্যদিকে নজর না দিয়ে দ্রুততম সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কার গ্রহণযোগ্য ও টেকসই করতে হলে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মইনুল হাসানের রিপোর্ট। মানিকগঞ্জ জেলা বিএনপি নতুন দায়িত্ব পাওয়া নেতারা আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কাজ শুরু করার আগে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রাথমিক দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। কে দল গঠন করবে না গঠন করবে সেইটা সেই ব্যক্তি বা সংগঠনের দায়িত্ব, কিন্তু এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব নয়। গণহত্যার জন্য পতিত স্বৈরশাসকের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা নিয়েও দলের অবস্থান তুলে ধরেন বিএনপির এই মুখপাত্র। যারা অপরাধ করেছে এবং তাদের তো বিচার হতেই হবে, আপনারা সবাই জানি। আর এটা নিষিদ্ধ হবে কি হবে না, কি হবে, এটা তো সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। এদিকে স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিএনপির প্রস্তাবনা তুলে ধরতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিগত 15 বছরে আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি, লুটপাট, অনিয়মের ফলে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য খাত। এর ভুক্তভোগী দেশের সাধারণ মানুষ। সকল ক্ষেত্রেই
সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। জনকল্যাণমুখী একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি সকলের মতামতকে পূর্ণ মর্যাদা প্রদানের মাধ্যমে পর্যায়ক্রমে জনগণের কল্যাণে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনা তুলে ধরে ডক্টর মোশাররফ বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা বাস্তবায়ন করবে। নির্বাচন নিয়ে তাড়াহুড়া কিংবা দেরি না করে প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারকে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বর্তমান সরকারকে ব্যর্থ দাবি করে অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন। আরও জানাচ্ছেন রসনা দাস। শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন নিয়ে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি বলেন, জনগণ একই সঙ্গে সংস্কার ও নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারকে অগ্রাধিকার দেওয়া, সেই সাথে আবারও যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে তার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভালো একটা ভোট করতে হবে, যেটা জনগণ গ্রহণ করতে পারবে, যেই ভোটের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা গণতন্ত্র নির্মাণের প্রক্রিয়া চালিয়ে যেতে পারবো, সেই রকম একটা ভোট লাগবে। এটার জন্য যে সংস্কার করতে হয় সেই সংস্কার করে যদি বসে বসে জাবর কাটতে থাকেন তাহলেও হবে না। আমাকে সব দিকে সতর্ক থাকতে হবে যাতে আমি সমস্ত সংকট কাটিয়ে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে যেতে পারি। আজকের এই গণ অধিকার পরিষদের এদিকে পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নুরু অভিযোগ করেন, 6 মাস পেরিয়ে গেলেও গণহত্যার অভিযুক্ত দল আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যকর পদক্ষেপ নিতে পারেনি সরকার। সরকার এই গণহত্যাকারীদের বিচারে এখন পর্যন্ত খুব বেশি কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি যারা গ্রেপ্তার হয়েছে বা হচ্ছে তারাও বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে। আমরা মনে করি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন। আওয়ামী লীগ ও তার অনুসারীদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে 5 ফেব্রুয়ারি সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া সহ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। হালনাগাদে নিবন্ধিত হয়েছে প্রায় 50 লাখ নতুন ভোটার। মৃত ভোটার হিসেবে বাদ পড়ছে 15 লাখ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ। এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোটার যোগ্য কেউ বাদ পড়লে নিবন্ধন কেন্দ্রে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। কাল থেকে শুরু হচ্ছে ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ 20 জানুয়ারি শুরু করেছিল নির্বাচন কমিশন। সারা দেশে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হয় সোমবার। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ জানান, বাদ পড়া ও নতুন ভোটারদের তথ্য সংগ্রহ হয়েছে 49 লাখ নাগরিকের। এছাড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকা মৃত ভোটার পাওয়া গেছে 15 লাখ। সর্বমোট ভোটার হচ্ছে 49,70,388। টার্গেট ছিল আমাদের 61 লক্ষ। মৃত ভোটার কর্তনের পরিমাণ হচ্ছে আমাদের এখন পর্যন্ত 15,23,000। এটা আমরা লাস্ট যে আপডেটটা করা হয়েছিল 3 বছর আগে 2022-এ, তার থেকে এখনো পর্যন্ত কম। বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের বৃদ্ধির হার হচ্ছে 2.44%, আর নতুন ভোটার নিবন্ধন হচ্ছে 1.45% হারে এটা আমরা বেড়েছে। কাল থেকে শুরু হচ্ছে নতুন ভোটারদের ছবি তোলা, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেয়ার কাজ, যা চলবে 11 এপ্রিল পর্যন্ত। এবার হালনাগাদে যারা যুক্ত হচ্ছেন তাদের কাজ জুনের মধ্যেই শেষ করতে চায় ইসি। এই কর্মসূচিতে আপনি হয়তো অন্তর্ভুক্ত হন নাই, কিন্তু এর অর্থ নয় যে আপনি
এই পদ্ধতিতে আসতে পারবেন না। এবং সরাসরি রেজিস্ট্রেশন কেন্দ্রে আমাদের যেগুলো আছে সেগুলো এবং আমাদের তারপরে নির্বাচন কমিশনের যে সমস্ত দপ্তরগুলো আছে এখানে নিয়মিত যোগাযোগ করলে অন দ্য টপ অফ ইট আমরা তো আছি। গত বছর 2 মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ভোটার ছিলেন 12,18,00,000-এর বেশি। এবছর নতুন ভোটারদের নিয়ে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,36,83,512 জন। 2 মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। উত্তর আমেরিকার দেশগুলোতে বাংলাদেশ থেকে পাচার হওয়া শত শত বিলিয়ন ডলার ফেরত পেতে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকাস্থ কানাডার হাই কমিশনার অজিত সিং সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা চান। এ সময় ডক্টর ইউনূস বলেন, স্বৈর শাসক শেখ হাসিনার শাসনামলের ব্যবসায়ী অভিজাত ব্যক্তিবর্গ, তার ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন মার্কিন ডলার চুরি করে পাচার করেছে, যার একটি অংশ কানাডায় পাচার হয়েছে। বিশেষ করে টরন্টোর কুখ্যাত বেগমপাড়া এলাকায় সম্পদ কেনা হয়েছে। কানাডার পাচার হওয়া সম্পদ শনাক্ত, জব্দ এবং পুনরুদ্ধারে সহায়তা চান প্রধান উপদেষ্টা। সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগে কানাডা সরকার সহায়তা করবে আশ্বাস দিয়ে হাই কমিশনার বলেন, পাচার করা অর্থ জব্দ ও পুনরুদ্ধারে তাদের দেশে আইন রয়েছে। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, এমন দাবি করে অর্থ উপদেষ্টা জানিয়েছেন ব্যাংকের টাকা পাচার হয়েছে, মাত্র 12টি ব্যাংক ভালো চলছে। 3 মাসের মধ্যে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম কমে আসবে বলেও জানান তিনি। সচিবালয় ক্রয় সংক্রান্ত সমিতির বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। 2022 সালে দেউলিয়া হয়ে যায় শ্রীলঙ্কা। গণ অভ্যুত্থানে উৎখাত হয় গোতাবায়া সরকার। মূল্যস্ফীতি ওঠে 70%, তবে পরের বছরে তা নেমে আসে 7%। বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ বলে দাবি করছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি 10%-এর ঘর থেকে কমাতে না পারার ব্যাখ্যা দেন তিনি, তবে আশা করেন 3 মাসের মধ্যে 7%-এ নামিয়ে আনতে পারবেন তারা। অনেকে আমরা শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, টকশোতে আমি দেখি বহু কিছু। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। শ্রীলঙ্কার ইকোনমিক ডিজাস্টার ওয়াজ নট দ্যাট বিগ। মেইন জিনিস বাংলাদেশের অবস্থাতে শ্রীলঙ্কা আর খুঁজেই পেতেন না, আইল্যান্ডে থাকে না। শ্রীলঙ্কা এক্সাম্পল দেয়, এই ইনফ্লেশন কমিউনিটি আপ টু একটা দেশ, তার মধ্যে জিনিসপত্র। আর শ্রীলঙ্কাটা কোনো ইসে ছিল না, কনফ্লিক্ট ছিল না। ওরা তো মোটামুটি পলিটিক্যালি যেই আসে থাকে, ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট ছিল, যেই গভর্নমেন্টে আসছে তাদের সাপোর্ট, আমাদেরকে পছন্দ করে না, চলে যান, এই সে বলছে। তা এর মধ্যে আমরা চেষ্টা করছি যে ইসে করতে কিছুটা। আমাদের ইস্যু হলো, আমি কয়েকদিনের মধ্যে হয়তো আপনি মার্চের দিকে আপনি উইল গেট দ্য রিভাইজ বাজেটের নাম্বারগুলো, তখন স্পেসিফিক আপনারা কতগুলো অ্যাকশন দেখবেন। উপদেষ্টা বলেন, দেশের ব্যাংকগুলোকে ধ্বংস করা হয়েছে, জনগণের আমানত পাচার হয়েছে। 60টির মধ্যে মাত্র 12টি ব্যাংক ভালোভাবে চলছে বলেও জানান তিনি। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম। কারণ কোথাকার অর্থ নাই, তো সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। আপনার কেন ইমাজিন কোনো পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে? মাত্র 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, আর বাকিগুলো ব্যাংকে যে 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়ি করে। এরকম কোনো দেশে হয়েছে? কোনোটা 1/3 ব্যাংক কাজ করে না। সম্পূরক শুল্ক না কমালে ফল আমদানি বন্ধের যে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা, তা আমলে নিচ্ছেন না অর্থ উপদেষ্টা। এটা এখন আমি এই ব্যাপারে আমার কোনো আর অ্যাকশন নেই। বাংলাদেশ ব্যাংকে রাখা সব লকার ও সেফ ডিপোজিট জব্দ করতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব লকারে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ মজুদ আছে বলে ধারণা করছে কমিশন। প্রয়োজন হলে যে কোনো ব্যাংকের লকারে হানা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। এদিকে সজীব ওয়াজেদ জয়ের গবেষণা প্রতিষ্ঠান CRI এর নামে অবৈধ অর্থের সন্ধান পেয়েছে দুদক। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। সাবেক ডেপুটি গভর্নর SK সুরের গোপন লকার অনুসন্ধানে গত 26 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে যান দুদকের কর্মকর্তারা। ওই লকারে 5 কোটি টাকার সম্পদ পান তারা।
পাশাপাশি দেখতে পান সেখানে ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বেশ কিছু লকার বা সেফ ডিপোজিট আছে। সেগুলোতেও অবৈধ অর্থ থাকতে পারে বলে ধারণা করছেন অনুসন্ধান কর্মকর্তারা। অর্থ উপদেষ্টার সাথে কথা বলে লকারগুলো ফ্রিজ করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক, যেগুলোতে পরে তল্লাশি চালাবে কমিশন। বাংলাদেশ ব্যাংকের আমরা মনে করছি যে এইগুলোতে গাতোয়ায় বহির্ভূত সম্পদ, বিশেষ করে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণাদি এফডিআর গাতোয়ায় বহির্ভূত বলেই আমাদের অনুসন্ধান দলের নিকট প্রতীয়মান হয়েছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। যদি সেগুলিতে কারো বৈধ জিনিসপত্র থাকে সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। তিনি জানান, শুধু বাংলাদেশ ব্যাংকে নয়, প্রয়োজনে যে কোনো ব্যাংকের লকার খুঁজে দেখবে দুদক। দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধের সাথে যে অনুসন্ধানগুলো চলমান আছে সেখানে যখন প্রয়োজন হবে সে অনুসন্ধান দল তারা ঠিক করবেন কোথায়। হ্যাঁ, সেটা যে কোনো জায়গায় হতে পারে, সেটা যে কোনো ব্যাংকে হতে পারে। এদিকে শেখ হাসিনার পরিবারের রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সিআরআই কার্যালয়ে অভিযান চালায় দুদক। প্রতিষ্ঠানটি রাষ্ট্রের টাকা ব্যবহার করে রাজনৈতিক চক্রান্ত চালিয়েছে বলে তথ্য পায় কমিশন। ৩৫ কোটি টাকার এফডিআরের নথিও পান দুদক কর্মকর্তারা। এখানে কোনো অফিসের সন্ধান পাইনি, এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা চেষ্টা চলমান আছে। আর এখানে অফিসে পাওয়া যায় না, অন্যান্যভাবে আমরা যদি রেকর্ডপত্র সংগ্রহ করতে পারি সেই আলোকে আমরা রিপোর্ট দাখিল করতে পারবো কমিশন। অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় সিআরআই নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসাবে সাইমা ওয়াজেদ পুতুল, ট্রাস্টি হিসাবে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং জনাব নসরুল হামিদের নাম উল্লেখ রয়েছে। অভিযানকালে সিআরআই নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। দুদকের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।